ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজ আমরা জানব 2023 প্রাইমারি টেটে চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি থেকে আসা 30টি প্রশ্ন এবং তাদের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয় অপশন এ সিনট্যাক্স, অপশন বি প্র্যাগম্যাটিক্স, অপশন সি ফোনেটিক্স না অপশন ডি সিম্যান্টিক্স। এখানে প্রশ্নে বলছে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হয় এর নিয়মাবলীকে বলা হয়। অপশন এতে রয়েছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্সের বাংলা হচ্ছে বাক্যতত্ত্ব, অর্থাৎ বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয়। এখানে একাধিক শব্দ কি নিয়মে যুক্ত হয়ে একটি বৃহত্তর একক সমূহ গঠন করে এবং ওই বৃহত্তর এককগুলোর বৈশিষ্ট্য কি সেটাই এই সিনট্যাক্সের আলোচ্য বিষয়। অপশন সিতে রয়েছে ফোনেটিক্স। ফোনেটিক্সের বাংলা হচ্ছে ধ্বনি বিজ্ঞান। এই ফোন শব্দটির অর্থই হচ্ছে ধ্বনি। এই ফোনেটিক্স বা ধ্বনি বিজ্ঞানে মানুষের উচ্চারিত ধ্বনি সমূহের বিশ্লেষণ করা হয়। অপশন ডিতে রয়েছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স মানে কি? সিম্যান্টিক্সের অর্থ হচ্ছে শব্দার্থবিদ্যা, অর্থাৎ ভাষার অর্থের অধ্যয়ন। এটি একটি পদ্ধতিগত অনুসন্ধান যা ভাষাগত অর্থ কি এবং কিভাবে এটি উদ্ভূত হয়েছে তা পরীক্ষা করে। অপশন বিতে রয়েছে প্র্যাগম্যাটিক্স। এর বাংলা অর্থ হচ্ছে ব্যবহারিক বা বাস্তববাদী। বাস্তববিদ্যা হলো প্রসঙ্গ কিভাবে অর্থে অবদান রাখে তার অধ্যয়ন করা। তো আমাদের এখানে প্রশ্নে রয়েছে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হয় তার নিয়মাবলীকে বলা হয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি প্র্যাগম্যাটিক্স। চলে আসি পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় 2 শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয় জন পেয়েছে 90। তাহলে বলা যায় অপশন এ প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, অপশন বি প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ, অপশন সি দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে, অপশন ডি হচ্ছে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। সঠিক উত্তরটি কি হবে? তো প্রশ্নে রয়েছে একজন পেয়েছে 45, দ্বিতীয় জন পেয়েছে 90। অপশন এতে রয়েছে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ। পরীক্ষার নম্বর দিয়ে দক্ষতা বিচার করা যায় না। অপশন বিতে রয়েছে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ। শুধুমাত্র নম্বর দিয়ে জ্ঞানও দ্বিগুণ বলা যায় না। অপশন সিতে রয়েছে দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে। দ্বিতীয় জন তো প্রথম জনের দ্বিগুণ নম্বর পেয়েছে, তাই না? আচ্ছা, তাই এটি হবে না। অপশন ডিতে রয়েছে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। তো যে 4টি অপশন রয়েছে সেই 4টি অপশনের মধ্যে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো। অপশন এ দৃষ্টিভঙ্গি ও বোধ, অপশন বি সংশ্লেষণ এবং মূল্যায়ন, অপশন সি সংশ্লেষণ উদ্ভাবন, অপশন ডি উদ্ভাবন এবং সংশ্লেষণ। ব্লুমসের যে ট্যাক্সোনমি রয়েছে সেখানে আমরা দেখেছি 3টি মাত্রা রয়েছে। একটি হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয়টি হচ্ছে অনুভূতিমূলক এবং 3 নম্বরটি হচ্ছে মনশ্চালক, অর্থাৎ কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। এই জ্ঞানমূলক ক্ষেত্রের মোট 6টি পর্যায় রয়েছে। সেই 6টি পর্যায় হচ্ছে জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। পরবর্তী সময়ে 2001 সালে এই 6টি পর্যায়ের মধ্যে কিছু পরিবর্তন করা হয়।
এখানে দেখো 2001 সালে যে জ্ঞানমূলক ক্ষেত্র দেওয়া হয়েছে সেখানেও 6টি পর্যায়ই রয়েছে, কিন্তু ওপরের দুটি যে পর্যায় সেখানে একটু পরিবর্তন করা হয়েছে। আগে যে জ্ঞানমূলক ক্ষেত্র ছিল সেখানের 5 নম্বর এবং 6 নম্বর পর্যায়ে ছিল সংশ্লেষণ এবং মূল্যায়ন। পরবর্তী সময়ে যে জ্ঞানমূলক ক্ষেত্র দেওয়া হয়েছিল সেখানে 5 নম্বরে রয়েছে মূল্যায়ন পর্যায় এবং 6 নম্বরে রয়েছে উদ্ভাবন। অর্থাৎ সংশোধিত জ্ঞানমূলক ক্ষেত্রে যেটি বাদ দেওয়া হয়েছে সেটি হচ্ছে সংশ্লেষণ এবং নতুন যেটি যুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে উদ্ভাবন। তাই এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, উদ্ভাবন যেটি সংযুক্ত করা হয়েছে এবং সংশ্লেষণ যেটি বিযুক্ত বা বাদ দেওয়া হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখানোর জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ লাগাচ্ছে। নিম্নের 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অপশন এতে রয়েছে থর্নডাইক। থর্নডাইকের যে শিখন তত্ত্ব তার নাম হচ্ছে ভুল ও প্রচেষ্টার তত্ত্ব। অর্থাৎ একটি প্রাণী বারবার কোনো একটি কাজ করার চেষ্টা করে, ভুল করে এবং পরে সেই ভুল থেকে ধীরে ধীরে শেখে। অপশন বিতে রয়েছে প্যাভলভ। প্যাভলভের যে তত্ত্ব তার নাম হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। প্যাভলভের মতে যে কোনো প্রাণী একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া করে তার জন্য কিছু উদ্দীপক থাকে। এখানে একই কাজ বারবার করার মতন কোনো কিছু বলা হয়নি। অপশন সিতে রয়েছে স্কিনার। স্কিনারের যে তত্ত্ব তার নাম হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। স্কিনারের তত্ত্বের মূল কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্ড করার জন্য কিছু উদ্দীপক থাকে, আবার অপর দিকে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্ড করার জন্য কোনো উদ্দীপক লাগে না। অপশন ডিতে রয়েছে কফকা ও কোহলার। কফকা এবং কোহলার তত্ত্বকে বলা হয় গেস্টাল্ট তত্ত্ব। কোহলার মুরগির ওপর পরীক্ষা এবং শিম্পাঞ্জির ওপর পরীক্ষায় আমরা দেখেছি বারবার চেষ্টা করার মাধ্যমে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে শিখছে। অর্থাৎ এখানেও পুনঃ পুনঃ কোনো কাজ করা এবং একটা সময় পর সমগ্র জিনিসটা বোঝার পর সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। সেই জন্য এখানে 4টি অপশনের মধ্যে যে দুটো সঠিক সেটি হচ্ছে অপশন এ এবং অপশন ডি। অপশন এ এবং ডি রয়েছে অপশন ডিতে, তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো নিচে তালিকা 1কে তালিকা 2 এর সঙ্গে মেলান। তালিকা 1-এ রয়েছে অপশন এ স্কিমা, বি আত্তীকরণ, সি সহযোজন। অপশন ডিতে রয়েছে সাম্য অবস্থা। অন্যদিকে তালিকা 2-তে রয়েছে 1 নম্বরে রয়েছে বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন। 2 নম্বরে রয়েছে চিন্তার একটি সংগঠিত নিদর্শন। 3 নম্বর অভিযোজন এবং সঙ্গতি বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন। 4 নম্বর হচ্ছে বিদ্যমান মানসিক কাঠামোর নতুন তথ্যের স্থাপনা। স্কিমা, আত্তীকরণ, সহযোজন এবং সাম্যাবস্থা, এই 4টি আমরা লক্ষ্য করি পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বে। তো সেখানে আমরা জেনেছি স্কিমা হচ্ছে চিন্তার একটি সংগঠিত নিদর্শন। পিঁয়াজের মতে অ্যাডাপশনের 2টি প্রসেস, একটি হচ্ছে অ্যাসিমিলেশন, অপরটি হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ আত্তীকরণ এবং সহযোজন। আত্তীকরণের অর্থ হচ্ছে স্কিমা সংগঠনের মধ্যে নতুন তথ্য চিন্তাধারার সংযুক্তি বা সম্প্রসারণ, এবং সহযোজনের অর্থ হচ্ছে নতুন তথ্য চিন্তা বা ভাবনার প্রয়োজন মতন পরিবর্তন। 1 নম্বর অপশনে রয়েছে নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক পরিকাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন, এটি হচ্ছে সহযোজন। আর সাম্যাবস্থা হচ্ছে অভিযোজন এবং সঙ্গতি বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন।
তাহলে এখানে অপশান ডি এর সঙ্গে যাচ্ছে 3 নম্বর, অপশান সি এর সঙ্গে 1 নম্বর, আত্মীকরণ হচ্ছে অপশান 4 এবং স্কিমা হচ্ছে অপশান 2। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। চলে আসি পরবর্তী প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে? অপশান এ বস্তুর স্থায়িত্বের ধারণা, অপশান বি এককেন্দ্রিক চিন্তন, অপশান সি আত্মকেন্দ্রিক চিন্তন, অপশান ডি অবযুক্তিমূলক চিন্তন। এই প্রশ্নটি পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব থেকে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি একটি শিশু যখন অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে পারে না, তখন তাকে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন। অর্থাৎ সে শুধুমাত্র নিজের কথাই ভাবে, অন্যের কথা বা সমাজের কথা সে তখনও চিন্তা করতে শেখেনি। একে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন। পিয়াজের মতে এই বৈশিষ্ট্যটি দেখা যায় সংবেদন চালকমূলক স্তরে। চলে আসি পরবর্তী প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? অপশান এ মানসিক বয়স, অপশান বি সময়গত বয়স, অপশান সি বুদ্ধাঙ্ক, না অপশান ডি দৈহিক উচ্চতা। মানসিক বয়স বা মেন্টাল এজ প্রত্যেকটা শিশুর আলাদা, সেই জন্য একই বয়সের কোনো শিশু তাড়াতাড়ি কোনো কাজ করতে পারে, আবার অন্য একটি শিশু সেই একই কাজ করতে অনেক বেশি সময় নেয়। আবার একই রকমভাবে সময়গত বয়স এবং দৈহিক উচ্চতা একটা সময় পর্যন্ত মানব জীবনে একই থাকে না। এখানে উত্তর হিসাবে দেওয়া হয়েছে বুদ্ধাঙ্ককে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্ক, যাকে ইংলিশে বলা হয় ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট, এটি বের করার ফর্মুলা হচ্ছে মেন্টাল এজ বাই চার্নোলজিক্যাল এজ ইন্টু 100। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের উক্তিগুলির কোনটি পেডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? অপশান এ পেডাগজি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত, অপশান বি পেডাগজির সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতের প্রতি উদাসীন, অপশান সি পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেডাগজি পরিবর্তিত হয়, অপশান ডি প্রকৃতিগতভাবে বিবর্তনশীল। এখানে জানতে চাওয়া হয়েছে পেডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়। এই 4টি অপশানের মধ্যে কোনটি পেডাগজির ধারণার সঙ্গে যাবে না? তো 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কিত। পেডাগজি অবশ্যই শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কিত। অপশান বিতে রয়েছে পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের পরিপ্রেক্ষিতের প্রতি উদাসীন। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। তার কারণ পেডাগজি অবশ্যই সংস্কৃতির প্রভাবের প্রতি উদাসীন নয়। দেখে নেব 9 নম্বর প্রশ্ন। ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো। এটি যার উদাহরণ। অপশান এ ইতিবাচক শাস্তি, অপশান বি নেতিবাচক শাস্তি, অপশান সি পশ্চাৎবর্তী বাধা, না অপশান ডি নেতিবাচক প্রবলক। এখানে যেহেতু শিক্ষার্থীরা তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাজ শেষ করতে পারেনি, সেজন্য কি হয়েছে, তাদের বিরতির কিছু অংশ কেটে নিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে। সেজন্য এটি হচ্ছে নেতিবাচক শাস্তি। দেখে নেব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? অপশান এ পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার, দলগত শিক্ষণের সহায়তা, কোনো নৈব্যক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করা, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। নির্মিতিবাদের মূল বক্তব্যই হচ্ছে শিক্ষার্থী নিজের মতো করে বিষয়ের অর্থ আয়ত্ত করে বা নিজের মতো করে বিষয়টি মনে রাখার চেষ্টা করে। সেই জন্য মুখস্থ করা এই শব্দটি পেডাগজির সঙ্গে একদমই যায় না, এবং নির্মিতিবাদ দৃষ্টিকোণের ক্ষেত্রেও তাই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি
কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। এই মুখস্থ করা বা মনে রাখা এই ধরনের শব্দগুলো কিন্তু বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে চলে না। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 সঠিকভাবে মিলান এবং নির্বাচন করুন এ, বি, সি, ডি এর মধ্যে কোনটি সঠিক। তালিকা 1-এ রয়েছে 5E মডেল অনুযায়ী শিখনের পর্যায়সমূহ। তালিকা 2-এ রয়েছে বৈশিষ্ট্যসমূহ। তালিকা 1-এ রয়েছে এ নিযুক্তি, বি অন্বেষণ, সি ব্যাখ্যাকরণ, ডি সম্প্রসারণ। তালিকা 2-এ রয়েছে শিক্ষার্থীরা বিষয় অনুসন্ধান করে, সংযোগ স্থাপন করে এবং বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে। 2 নম্বর, শিক্ষার্থীদের বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কার্য সম্পাদন এবং অন্বেষণে অংশগ্রহণ। 3 নম্বর, শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কাজকর্মের অবতারণা। 4 নম্বর, শিক্ষার্থীদের শিখনের ফলাফল বিচার করেন। 5 নম্বর, শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তাদের গভীর আলোচনা। 5E মডেল হচ্ছে, দেখো, এনগেজ মানে নিযুক্তিকরণ, এক্সপ্লোর মানে হচ্ছে অন্বেষণ, এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করা, ইলাবোরেট সম্প্রসারণ বা বিস্তৃতিকরণ এবং 5 নম্বর হচ্ছে মূল্যায়ন। এখানে 4টি দিয়েছে, নিযুক্তি, অন্বেষণ, ব্যাখ্যাকরণ এবং সম্প্রসারণ। নিযুক্তি মানে হচ্ছে শিক্ষার্থীর আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কাজকর্মের অবতারণা। বিতে রয়েছে অন্বেষণ। দেখো 2 নম্বরে রয়েছে শিক্ষার্থীর বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কার্য সম্পাদন এবং অন্বেষণে অংশগ্রহণ করা। অপশান সিতে রয়েছে ব্যাখ্যাকরণ। ব্যাখ্যাকরণ এখানে অর্থ হচ্ছে আরও গভীরভাবে আলোচনা। দেখো 5 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তাদের গভীর আলোচনা। অপশান ডিতে রয়েছে সম্প্রসারণ। সম্প্রসারণ মানে হচ্ছে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ। দেখো এখানে দ্বিতীয় তালিকার 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীরা বিষয় অনুসন্ধান করে, সংযোগ স্থাপন করে এবং বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে। একেই বলা হচ্ছে সম্প্রসারণ। আরেকটি স্তর রয়েছে যার নাম হচ্ছে মূল্যায়ন। শিক্ষার্থীর শিখন ফলাফল বিচার করেন। এখানে 4টি অপশান রয়েছে, সেই অনুযায়ী এখানে উত্তর হচ্ছে অপশান সি। দেখে নেব 12 নম্বর প্রশ্ন। ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হল। এটি হচ্ছে ম্যাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব। একেবারে নিচে রয়েছে শারীরবৃত্তীয় চাহিদা, তারপরে হচ্ছে নিরাপত্তার চাহিদা, 3 নম্বরে হচ্ছে ভালোবাসা বা একাত্মার চাহিদা, 4 নম্বরে রয়েছে আত্মসম্মানের চাহিদা এবং 5 নম্বরে রয়েছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হল সাফল্যের চাহিদা। এখানে উত্তরটি হলো অপশান বি। দেখে নেব 13 নম্বর প্রশ্ন। যদি তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে পছন্দ এ, বি, সি, ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে। এখানেও দেখো তালিকা 1 এবং তালিকা 2 দিয়েছে। তালিকা 1-এ রয়েছে শিখনের স্তরসমূহ, তালিকা 2-এ রয়েছে শিখন পরিমাণ সমূহ। তালিকা 1-এর এ স্মৃতির স্তর, বি বোধগম্যতার স্তর, সি প্রতিফলন স্তর। তালিকা 2 শিখন পরিমাণসমূহ। 1 নম্বর হচ্ছে আত্মশিখনের মূল্যায়ন, 2 তথ্যের পুনরুদ্বেগ এবং পুনরুৎপাদন,
কার্য কারণ সম্পর্কের প্রতিষ্ঠা করা। স্মৃতির স্তর। স্মৃতির স্তরে একজন শিক্ষার্থী কী করে? স্মৃতির স্তরে তথ্যের পুনরুদ্ধার করে এবং পুনরুৎপাদন করে। বোধগম্যতার স্তরে একজন শিক্ষার্থী কার্য কারণ সম্পর্কের প্রতিষ্ঠা করে। প্রতিফলন স্তর হচ্ছে আত্মশিক্ষণের মূল্যায়ন। সেই জন্য এখানের সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর হচ্ছে 3টি। একটি হচ্ছে প্রাক প্রথাগত, 2 নম্বর হচ্ছে প্রথাগত এবং 3 নম্বর হচ্ছে উত্তর প্রথাগত। এই উত্তর প্রথাগত পর্যায়ে একজন ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন। এখানে উত্তরটি হচ্ছে অপশন সি। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি অপশন এ প্রথমেই মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন, অপশন বি প্রথমে কুকুরের ছবি দেখান এবং পরে ভাল্লুকের ছবি দেখান, অপশন সি প্রথমে বাগান দেখান পরে গাছপালা, অপশন ডি সাধারণ বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। এই 4টি অপশানের মধ্যে দেখো 3টি অপশান হচ্ছে একই ধরনের, অর্থাৎ প্রথমে ছোট থেকে শুরু করে বৃহত্তর অংশের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু অপশান সিতে হচ্ছে উল্টো, প্রথমেই বাগান পরে গাছপালার কথা বলা হচ্ছে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্য সমূহ এবং শিখন ফলাফল সমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর, এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে। 2 নম্বর, ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হল সৃষ্টি করা, যা নতুন ধারণা তৈরি করে এবং মৌলিক ধারণার সৃষ্টি অন্তর্ভুক্ত করে। 3 নম্বর, বিশ্লেষণ হল ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা, যা তথ্যকে অংশে বিভক্ত করে এবং সম্পর্কের বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে। 4 নম্বর হচ্ছে, এটি শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণ দক্ষতা এবং বাস্তব জ্ঞান মূল্যায়ন করে। এখানে 4 নম্বরে যেটি আছে অর্থাৎ মুখস্থকরণ দক্ষতা, এটি হবে না, তাই অপশন ডি হবে না। 2 নম্বরে রয়েছে, ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হলো সৃষ্টি। এটি একদমই ভুল। ব্লুমের শ্রেণীবিন্যাসের সবচেয়ে উপরের স্তরটি হচ্ছে সৃষ্টি বা উদ্ভাবন স্তর। 1 নম্বরে যেটি রয়েছে, এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রম চিন্তন পর্যায়ে শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে, এটি একদম ঠিক। এবং 3 নম্বরে যেটি রয়েছে এটিও ঠিক। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অর্থাৎ 1এরটা এবং 3এরটা হচ্ছে এখানে সঠিক। দেখে নেব 17 নম্বর প্রশ্ন। ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমের শিখনের স্তরগুলি হল অপশন এ সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, সাংকেতিক, অপশন বি সাংকেতিক, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, অপশন সি মূর্ততাধর্মী, সাংকেতিক, সক্রিয়তামূলক, অপশন ডি প্রাক মানসিক প্রক্রিয়াধর্মী, সক্রিয়তামূলক না মূর্ততাধর্মী। ব্রুনার যে শিখন তত্ত্ব দিয়েছেন তার নাম হচ্ছে উদ্ভাবনমূলক শিখন। সেখানে 3টি স্তর রয়েছে। শৈশবকালীন স্তর, যাকে বলা হচ্ছে সক্রিয়তামূলক স্তর, বাল্যকালীন স্তরকে বলা হচ্ছে মূর্ততাধর্মী স্তর, আর সবার উপরে রয়েছে সাংকেতিক স্তর।
এখানে দিয়েছে ঊর্ধ্বক্রমের স্তরগুলিকে সাজাতে বলেছে। তাই সবার নিচে রয়েছে সক্রিয়তামূলক স্তর, তারপরে হচ্ছে মূর্ততাধর্মী স্তর, একেবারে উপরে হচ্ছে সাংকেতিক স্তর। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর, ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। 2 নম্বর, বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। 3 নম্বর, জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হল পরিণমন। 4 নম্বর, বিকাশ একমাত্র বংশগতি দ্বারা প্রভাবিত হয়। নিচের কোন বিকল্পটি সঠিক? অপশন এ একমাত্র একেরটি ঠিক, অপশন বি 2 এবং 3, অপশন সি 2, 3 এবং 4, অপশন ডি শুধুমাত্র 2। 4 নম্বরে রয়েছে বিকাশ একমাত্র বংশগতি দ্বারা প্রভাবিত হয়। একমাত্র এই শব্দটি থাকার জন্য এটি ভুল বিবৃতি। বিকাশ একমাত্র বংশগতি দ্বারা প্রভাবিত হয় না, বিকাশ বংশগতি এবং পরিবেশ উভয়ের দ্বারা প্রভাবিত হয়। অপশন সিতে 4 রয়েছে, সেজন্য অপশন সি উত্তর হবে না। এখানে 3 নম্বরে রয়েছে জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, এটা একদম ঠিক। 2 নম্বরে রয়েছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, এটিও ঠিক। 1 নম্বরে রয়েছে ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম, এই বিবৃতিটিও ঠিক নয়। সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম নয়, ব্যক্তিভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। তাই এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি 2 এবং 3 নম্বর। দেখে নেব 19 নম্বর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা সেন্ট্রাল টেটে দেখতে পাই, বর্তমানে বেঙ্গল টেটেও কিন্তু এই ধরনের প্রশ্ন রাখা হচ্ছে। প্রথমে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তার সাপেক্ষে একটি যুক্তি রয়েছে। প্রথমেই দেখতে হবে যে বিবৃতি এবং যুক্তি দুটোই কি ঠিক হলে তারপরে দেখতে হবে যে বিবৃতির সাপেক্ষে যুক্তিটি ঠিক কিনা। তো দেখি, প্রথমে বলছে ধারাবাহিক ও সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখে। এই সম্পূর্ণরূপে বা শুধুমাত্র, একমাত্র এই ধরনের শব্দগুলো সাইকোলজিতে সেরকমভাবে যায় না। এখানে এই সম্পূর্ণরূপে শব্দটি থাকার জন্য এই বিবৃতিটি হচ্ছে ভুল। এবার দেখে নেব যুক্তিতে কি দিয়েছে। ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশে এবং ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। ওপরের স্টেটমেন্টটি ভুল হলেও এখানে যুক্তিতে যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু ঠিক। তাই আমরা বলতে পারি বিবৃতিটি হচ্ছে ভুল কিন্তু যুক্তি হচ্ছে ঠিক। সেই জন্য এখানে উত্তরটি হচ্ছে অপশন ডি, এ হলো মিথ্যা কিন্তু আর হলো সত্য। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজি গদ্য উচ্চ স্বরে পড়াবার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন। এটিকে বলা যেতে পারে অপশন এ শিখনের অ্যাসেসমেন্ট, অপশন বি শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অপশন সি চূড়ান্ত মূল্যায়ন, অপশন ডিতে রয়েছে নির্ণায়ক অভিক্ষা। ক্লাসে যখন পড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কোনো ভুল বা ত্রুটি শনাক্ত করা হয় সেটি হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট। তাই এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন বি শিখনের জন্য অ্যাসেসমেন্ট। চলে যাব পরবর্তী প্রশ্নে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হল অপশন এ শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, অপশন বি পুনঃশিক্ষণের ধারণা প্রদান, অপশন সি শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, অপশন ডি শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা। 4টি অপশনের মধ্যে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অপশন ডি শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা। দেখে নেব পরবর্তী প্রশ্ন।
22 নম্বর প্রশ্ন হচ্ছে সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে অপশন এ বিড়াল ও ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করো। অপশন বি ইংরাজিতে কাম ক্রিয়ার অতীতকাল কি। অপশন সি আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। অপশন ডি যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো। এখানে অপশন এ বি এবং সি এই তিনটিরই প্রশ্ন হচ্ছে অপসারী চিন্তার সঙ্গে সম্পর্কযুক্ত, আর শুধুমাত্র অপশন ডিতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অভিসারী চিন্তার সঙ্গে যুক্ত। তাই এখানে উত্তরটি হচ্ছে অপশন ডি। এখানে দেখো আরও একটি প্রশ্ন দিয়েছে যেখানে তালিকা 1 এবং তালিকা 2 রয়েছে। তালিকা 1-এ রয়েছে এ আত্মশ্রদ্ধার চাহিদা, বি আত্মপ্রতিষ্ঠার চাহিদা, সি নিরাপত্তার চাহিদা, ডি একাত্মার চাহিদা। এই শব্দগুলো আমরা মোটিভেশন বা প্রেরণার যে তত্ত্ব সেখানে আমরা দেখেছি। 2 নম্বর তালিকায় রয়েছে 1 আশ্রয়, 2 অর্থপূর্ণ সম্পর্ক, 3 আত্মসম্ভাবনার উপলব্ধি, 4 উদ্বেগ থেকে মুক্তি, 5 অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ। এতে রয়েছে আত্মশ্রদ্ধার চাহিদা। 2 নম্বর টেবিলে যেগুলি রয়েছে তার মধ্যে দেখো 5 নম্বরে রয়েছে অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ, এটিই হচ্ছে আত্মশ্রদ্ধার চাহিদা। বিতে রয়েছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। 2 নম্বর তালিকার 3 নম্বরে রয়েছে আত্মসম্ভাবনার উপলব্ধি। 1 নম্বর টেবিলের সিতে রয়েছে নিরাপত্তার চাহিদা। তালিকা 2-এর 5টি অপশনের মধ্যে সি এর সঙ্গে হচ্ছে উদ্বেগ থেকে মুক্তি, অর্থাৎ অপশন 4। অপশন ডিতে রয়েছে একাত্মার চাহিদা। দ্বিতীয় তালিকার 2 নম্বরে রয়েছে অর্থপূর্ণ সম্পর্ক, অর্থাৎ ডি এর সঙ্গে যাচ্ছে 2। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। চলে আসি 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো অপশন এ সংযোগ শিখন, অপশন বি ধারণা শিখন, অপশন সি পদ্ধতিগত শিখন, অপশন ডি তথ্যগত শিখন। কম্পিউটার লিটারেসি ট্রেনিংয়ের সঙ্গে যে শিখনটি যুক্ত সেটি হচ্ছে পদ্ধতিগত শিখন। এখানে উত্তরটি হচ্ছে অপশন সি। 25 নম্বর প্রশ্ন যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় অপশন এ মূর্ত চিন্তন, অপশন বি বিমূর্ত চিন্তন, অপশন সি অভিসারী চিন্তন, না অপশন ডি অপসারী চিন্তন। প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তন, যেমন ধরো এমসিকিউ কোশ্চেন, এখানে 4টি অপশন থাকে, সেখান থেকে একটি উত্তর বেছে নিতে হয়। এই ধরনের চিন্তনকে বলা হয় অভিসারী চিন্তন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি অভিসারী চিন্তন। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতিভিত্তিক ধারার প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ 4টি অপশন রয়েছে। সঠিক উত্তরটি কি হবে? এখানে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাকেই বলা হয় যেখানে প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একই সঙ্গে পাঠদান করানো হয়। সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীর যে ঘাটতি রয়েছে তার উপরে অত বেশি নজর দেওয়া হয় না। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মূল দর্শনটি দাঁড়িয়ে রয়েছে সমর্থ এবং অসমর্থ তাদের সকলকে একসঙ্গে শিক্ষার সম সুযোগ দান করা। তো দেখে নিই এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে। অপশন এতে বলছে এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়, এটা একদম ঠিক। অপশন বিতে বলছে শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়। অপশন সি এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। অপশন ডি এটি শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে গুরুত্ব দানে সক্ষম করে তোলে।
এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতার তালিকা। 1 নম্বর নাটকলব্ধ অভিজ্ঞতা, 2 নম্বর প্রতিপাদন, 3 নম্বর নকল অভিজ্ঞতা, 4 নম্বর প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। কি বলছে এখানে? এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে এখানে সাজাতে বলছে। এটি হচ্ছে এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কু। একেবারে নিচে রয়েছে ডু দ্য রিয়েল থিং, তার উপরে রয়েছে সিমুলেট, মডেল অর এক্সপিরিয়েন্স এ লেসন। এর উপরের স্তরে রয়েছে ডিজাইন কোলাবোরেটিভ লেসন্স। এখানে প্রত্যেকটি লেয়ার যদি লক্ষ্য করো দেখতে পাবে নিচে থেকে ওপরের দিকে যে স্তরগুলি রয়েছে সেখানে সেই স্তরগুলি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ক্রমশ কমে যাচ্ছে। অর্থাৎ এখানে যে এডগার ডেলের যে অভিজ্ঞতা শঙ্কু রয়েছে এখানে অভিজ্ঞতাগুলি ঊর্ধ্বক্রমে নয় অধক্রমে সাজানো রয়েছে। আর প্রশ্নে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, সেজন্য এখানে যেটা সবার প্রথমে রয়েছে উত্তরের ক্ষেত্রে সেটা সবার লাস্টে থাকবে। অর্থাৎ বলতে পারি ওপর থেকে নিচের দিকে নামবে। সবার প্রথমে হচ্ছে রিড, তারপর হেয়ার, ভিউ ইমেজেস, ওয়াচ ভিডিও, অ্যাটেন্ড এক্সিবিট অর সিটস, ওয়াচ এ ডেমনস্ট্রেশন, পার্টিসিপেট ইন হ্যান্ডস অন ওয়ার্কশপস। এর নিচের স্তরে রয়েছে ডিজাইন কোলাবোরেটিভ লেসন্স, তার নিচে রয়েছে সিমুলেট, মডেল অর এক্সপিরিয়েন্স এ লেসন, নিচে রয়েছে ডু দ্য রিয়েল থিং। এডগার ডেলের এই অভিজ্ঞতা শঙ্কু আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে যে 4টি অপশন রয়েছে তাদের মধ্যে প্রথমেই হচ্ছে প্রতিপাদন বা ডেমনস্ট্রেশন, 2 নম্বরে হচ্ছে নাটকলব্ধ অভিজ্ঞতা, 3 নম্বরে হচ্ছে নকল অভিজ্ঞতা, 4 নম্বর হচ্ছে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, ডাইরেক্ট পারপাসফুল এক্সপিরিয়েন্স। সেই জন্য অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব 28 নম্বর প্রশ্ন। ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো অপশন এ তাৎক্ষণিক প্রতিবার্তা অর্থাৎ ইমিডিয়েট ফিডব্যাক, অপশন বিতে রয়েছে মানদণ্ড উল্লেখিত অভিক্ষা, অপশন সি নর্মস ভিত্তিক অভিক্ষা, অপশন ডি সংকেত প্রদান। ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক হচ্ছে নর্ম ভিত্তিক অভিক্ষা, সেই জন্য এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। দেখে নেব 29 নম্বর প্রশ্ন। মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট, মূল্যায়নের ইংলিশ হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? অপশন এ নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা ও সহ শিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে, একদমই ঠিক। অপশন বি হচ্ছে নির্ণায়ক অভিক্ষা সংশোধনী ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত, এটিও একদম ঠিক। অপশন সিতে রয়েছে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠদানের অগ্রগতি পরিমাপ করে না। অপশন ডিতে রয়েছে সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষিকা বা শিক্ষক অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহার করেন, এটিও একদম ঠিক। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। এরপর দেখে নেব আজকের লাস্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির কোনটি সর্বপ্রথম উপযুক্ত হবে? অপশন এ বোর্ডে ছবি আঁকা, বি প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে প্রশ্ন করা, অপশন সি গলার স্বরে সঞ্চালন ও নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা, অপশন ডি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলা। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তখনই শুনবে যখন তাদের সেই বিষয়টি ভালো লাগবে বা তারা মনোযোগী হবে। তার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা
গল্প বলার সময় গলার স্বরের সঞ্চালন, নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করবেন। তাই এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। দেখলাম 2023 প্রাইমারি টেটের প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।